ফাইনালি রাজশাহীর ঐতিহ্যবাহী পাহাড়পুর মহাস্থানগড়ের দর্শনার্থী হিসেবে আমিও গিয়েছিলাম সেখানে। আর এই হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আমি বইয়ে অনেক পড়েছিলাম। এই ভিডিওতে তারই কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই মিলন ভাই সবাইকে জানিয়ে দিল আজকে পাহাড়পুর যাওয়া হবে, সবাই যেন টাইম মতো রেডি হয়ে যায়। এই টাইম মেনটেন করতে গিয়ে আমি আমার সাজের 12টা বাজিয়ে ফেলেছিলাম, মানে আমার গালগুলোকে একদম টমেটোর মতো লাল করে ফেলেছিলাম। করার আর সময়ই পাইনি, কারণ অলরেডি সবাই গাড়িতে উঠে গিয়েছিল। দয়া করে আজকের ভিডিওতে আপনারা আমার সাজগোজকে পুরোই ইগনোর করুন আর ফুল কনসেন্ট্রেট থাকুক আমার ভিডিওতে। কারণ রাজশাহীতে যাওয়ার আগে আমি সবচেয়ে বেশি যেটা নিয়ে রিসার্চ করেছিলাম সেটা হচ্ছে এই পাহাড়পুর। ভাবিদের বাসা থেকে পাহাড়পুরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। তো গাড়িতে উঠে বসতে না বসতেই মনে হলো যে ওইখানে গিয়ে নেমে গিয়েছিলাম। আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম ওই দিন রাজশাহীতে যাওয়ার পরে, যখন আমি জানতে পারলাম যে বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্ব হচ্ছে পাহাড়পুর, তখন থেকেই মানে এইটাই ঘুরতেছিল যে কখন যাওয়া হবে আমাদের পাহাড়পুরে। ফাইনালি আমার যাওয়া হয়েছিল পাহাড়পুরে। পাহাড়পুর ও জাদুঘরে প্রবেশ টিকিট মূল্য ছিল হচ্ছে জনপ্রতি 20 টাকা করে, আর শিক্ষার্থীদের জন্য 5 টাকা। মিলন ভাই গিয়ে সেখান থেকে সবার জন্য টিকিট কালেক্ট করে নিল। টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম ভিতরে। আসলে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে আমি আমার বইয়ে অনেক পড়েছিলাম, আর আমার যেহেতু মেন সাবজেক্ট ইতিহাস, আর এই জন্যই ইতিহাসের জিনিসপত্র নিয়ে আমার হচ্ছে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে। পাহাড়পুর বৌদ্ধ বিহার একটি সুপ্রাচীন বাংলা ধ্বংসপ্রাপ্ত বিহার নামে পরিচিত, যা আসলে সম্পুর বিহার নামেও পরিচিত। আর এই বিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। অষ্টম দশকের শেষের দিকে নির্মিত এই বিহারটি 300 বছর ধরে বৌদ্ধ ধর্মের ধর্মশিক্ষা দান কেন্দ্র ছিল। ওই দিন বাসা থেকে বের হতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, আর যার কারণে আমরা জাদুঘরে আর প্রবেশ করতে পারিনি। এটাকে আমি আমার ব্যাড লাক হিসাবেই ধরে নিয়েছিলাম। ঐতিহাসিক কিছু মিস করা মানে আমার কাছে আফসোসের পুরো চূড়ান্ত লেভেলে আমি পৌঁছে যাই। বাট এক পর্যায়ে ফুলগুলো দেখে নিজেকে খুব ভাগ্যবানও মনে হচ্ছিল, কারণ ফুল পেলে আমি সবকিছু ভুলতে রাজি। আর অ্যাকচুয়ালি ওই দিন এরকমটাই হয়েছিল আমাদের সাথে। আমি আর সায়রা প্রচন্ড পরিমাণে মানে সব ফুলের সাথে আমরা ভিডিও করতেছিলাম, তুলতেছিলাম। যা যা ফুল ছিল আমার কাছে সবগুলো অনেকগুলি আনকমন ফুল দেখেছিলাম। আমি ফুলেরই প্রায় 6টা কালার দেখেছিলাম ওই দিন। আমি ফুলগুলো দেখে আমার ফুলগুলো ছিঁড়তে ইচ্ছা করতেছিল না, আমার ইচ্ছে করতেছিল পুরো গাছগুলোকে তুলে বাসায় নিয়ে আসতে। মানে কিছু কিছু ফুল ওইখানে এরকমও ছিল যেগুলো আমি মানে কখনো দেখিই নাই, এরকম টাইপের ফুল ছিল অনেক। মধ্যে এগুলো ছিল, এগুলোর নাম জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর আর মাটির সাথে মিশে ছিল ফুলগুলো। আমার কাছে সব ফুলগুলোর থেকে এই ফুলগুলো একটু বেশি ভালো লাগছিল, খুব কালারফুল ছিল। ফুলগুলোর নাম আমি জানি না, যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এইটাও কি গাছ জানি না, কিন্তু দেখতে অনেকটাই বাঁধাকপির পাতার মতো। এই শাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, আর এই শাড়িতে যে ফুলগুলো ছিল সেগুলো আমার কাছে খুবই আনকমন লাগছিল, কারণ অনেকগুলো নামই আমি জানি না। ফুলগুলো দেখতেও খুব সুন্দর ছিল, টকটকে লাল। আমি ফুল নিয়ে প্রচন্ড ঘাটাঘাটি করি, আর ম্যাক্সিমাম ফুলের নামই আমার মনে হতো যে আমি জানি, কিন্তু এইসব ফুলগুলো দেখার পরে মনে হলো যে আসলে 1%ও জানি না আমি নাম। সায়রা আর আমি প্রতিটা ফুল গাছের সাথে গিয়ে এইরকম ভাবে ছবি তুলতেছিলাম, মনে হচ্ছিল বাকি সবাই চলে যাক, আমরা দুজন থাকি আর সব ফুলের সাথে আমরা ছবি তুলি। এক পর্যায়ে মিলন ভাই এসে আমাদেরকে বলল, তোরা কি এখানে বসে বসে সময় শেষ করে ফেলবি, ভিতরে যাবি না? অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যেই জায়গাটিতে ছিলাম সেটা হচ্ছে প্রবেশের ফ্রন্ট এরিয়া। জাদুঘরের সামনের দিকে এত সুন্দর সুন্দর দৃশ্য আর এত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে আমরা সামনের দিকে তো যেতেই চাচ্ছিলাম না। প্রাকৃতিক সৌন্দর্যের মাধুর্যতা এত বেশি যা আসলে প্রকাশ করা যায় না। চোখের শান্তি, মনের শান্তি, সব শান্তি একত্রে চলে আসে যখন আমরা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই। আমরা যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই আরো বেশি সুন্দর লাগছিল জায়গাটা। একটা জিনিস বুঝি না, যে কোনো পার্কেই যাই না কেন ফুল গাছের সামনে লেখা থাকে ফুল ছিঁড়লে জরিমানা। ফুলগুলো তো ঝরেই যাবে, কয়েকটা ফুল ছিঁড়ে নিলে কি হয়? ব্যাপারটা যদি এইরকম হতো যে আপনার ইচ্ছা মতো 3টি ফুল নিতে পারবেন অথবা 2টি ফুল নিতে পারবেন, তাহলে যে যার ইচ্ছে মতো ফুল নিয়ে নিত। এতে মনে হয় আমার মনটা একটু মানসিক তৃপ্তি পেত। এই যে ফুলগুলো দেখে দেখে সবগুলো রেখে আসতেছি, আমার যে কি কষ্ট লাগতেছিল, কারণ বাসায় যাওয়ার পরে তো আর এই ফুলগুলো দেখতে পাবো না। এক পর্যায়ে কি হলো, আমি আর সায়রা ছবি তুলতে তুলতে সবার থেকে আলাদা সাইডে চলে গিয়েছিলাম। তো পিছন দিকে ঘুরে দেখি কেউ আমাদের পাশে নাই। সায়রা আর আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, তারা সবাই কোথায় গেল। ওই দিক থেকে ভাই বলছিল তোরা তাড়াতাড়ি আয়, কিছুক্ষণ পরে বৌদ্ধ বিহার বন্ধ করে দিবে, তখন আর কিছুই দেখতে পারবি না, তোরা তো এক সাইডে রইছস। এটা শুনে সায়রা আর আমি দৌড়, আর 1 মিনিটও আমরা সেখানে স্টে করিনি, আমরা দৌড়ে চলে গেলাম মন্দির দেখতে। কিন্তু আমাকে থামাই কে, আমি যেতে যেতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ওই যে সায়রা আমাকে রেখেই চলে যাচ্ছে, ওর পিছে পিছে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। ভিডিও করার আরেকটি কারণ হচ্ছে জায়গাটা অনেকই সুন্দর, আমি কোনো জায়গায় না করে যেতে চাইনি, এই জন্য আমি সব জায়গাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম। ফাইনালি
ফাইনালি আমরা বৌদ্ধ মন্দিরের সামনে চলে গেলাম। এই দেব বৌদ্ধ বিহারটি তৈরি করেছিলেন অষ্টম শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজা শিব ধর্মপাল দেব। এটি ছিল সেই সময়ের বৌদ্ধদের ধর্ম শিক্ষা কেন্দ্র। শুধু উপমহাদেশের নয়, চীন, মায়ানমার আরো অনেক দেশের বৌদ্ধ ধর্মীরা এখানে সেই সময় ধর্মচর্চা, ধর্ম জ্ঞান অর্জন করতে আসতো। অনেক পণ্ডিতরা মনে করতো এটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার। এই বিহারটি ধ্বংসের তেমন কোনো কারণ পাওয়া যায়নি। ধারণা করা হয় এটা বৌদ্ধ মতাবলীর শাসনের অবসান, প্রধান সেন বংশের উত্থান এবং বাংলা মুসলিম বিজয়ের পরপর ধীরে ধীরে বিহারটি লোক শূন্য হয়ে পড়ে। একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় 600 বছর হারিয়েছিল। স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। তখনই অমূল্য এই পুরাকীর্তিকে 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। আমার জানা মতে চতুর্ভুজ আকারের এই বিশাল প্রায় 27 একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। আর বিহারের ঠিক মাঝে প্রায় 21 মিটার উঁচু কেন্দ্রীয় মন্দির রয়েছে। আর এই মন্দিরটিকে মূলত দূর থেকে পাহাড়ের মতো দেখায়। আর সেখানকার স্থানীয় লোকজনের কাছে এটি গোপাল চিতার পাহাড় নামেই পরিচিত ছিল। আর সেই থেকেই এটার নাম হয়েছে পাহাড়পুর। মন্দিরটি প্রতিটি দেয়ালে খুব সুন্দর নকশা করা ছিল। আমরা বিহারটি ঘুরে দেখতে দেখতেই দেখলাম পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে। এখান থেকে চলে যেতে হবে আমাদেরকে খুব তাড়াতাড়ি। অলরেডি সবাই সামনের দিকে চলেও গিয়েছে, কিন্তু আমি আর সায়রা এখানে বসে বসে ভিডিও করছিলাম। ওই সময় আমার বিশ্বাসই হচ্ছিল না আমার বইয়ের সেই কাল্পনিক লেখাগুলো দর্শনার্থী আমিও হতে পারবো। বিহারের ঠিক চারদিকে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য প্রায় 177টি সারিবদ্ধ ঘর রয়েছিল। তো মন্দিরকে বর্গক্ষেত্রের মতো ঘিরে আছে এই ঘরগুলো। সেই সময় দূর দূরান্ত থেকে আগত তান্ত্রিক, সাধক ও শিক্ষার্থীরা, ভিক্ষুকরা অবস্থান করত এই ঘরগুলোতে। বৌদ্ধ বিহারের প্রাঙ্গণেই আছে পাহাড়পুর প্রত্নতান্ত্রিক জাদুঘর, যেটিতে আমরা দুর্ভাগ্যবশত প্রবেশ করতে পারিনি। আর সেখানে আছে বিহার থেকে পাওয়া অনেক মূর্তি, শিলালিপি, যা জাদুঘরে সংরক্ষিত আছে। আমরা আসলে জাদুঘরটি দেখতে পারিনি, দেখতে পারলে হয়তো বা আমি সবকিছু বলতে পারতাম। কিন্তু কিছু কিছু জিনিস আমি বইয়ে দেখেছিলাম যে সেখানে নিদর্শনগুলোর মধ্যে আছে ব্রোঞ্জের তৈরি বৌদ্ধদের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, কিত ইট, পাথরের নানা মূর্তি, চীন মুদ্রা, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি আরো বিভিন্ন জিনিস সংরক্ষিত আছে সেখানে। হয়তোবা দেখলে বলতে পারতাম। মন্দিরটি বাহির থেকে দেখে সবারই ইচ্ছে করবে উপরে যেতে। উপরে যাওয়া পুরোই নিষেধ ছিল, কারণ যেহেতু মন্দিরটি অনেক প্রাচীন যুগের, তাই এটি 10%ই আমি বলবো আসছে, আর বাকিগুলো একদম নাই নাই অবস্থা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেই বাঁশি ফু দিয়ে দিল, মানে আমাদেরকে ওইখান থেকে চলে আসতে হবে। সবাই চলে আসতেছিল, আমরাও চলে যাচ্ছিলাম। আমরা যদি পাহাড়পুরের সময়সূচিটা আগে থেকে দেখে যেতাম তাহলে হয়তো বা মন ভরে আরো কিছুক্ষণ থাকতে পারতাম। পাহাড়পুর বৌদ্ধ বিহার আসলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ মাস সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর পাহাড়পুর জাদুঘর প্রতি রবিবার আর সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। মূলত আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম 20 টাকা করে, আর শিক্ষার্থীদের জন্য 5 টাকা। আর যেহেতু আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম তাই 5টার দিকেই বন্ধ হয়ে গিয়েছিল। আর পুরো বিহারটি ভালো করে ঘুরে দেখতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। প্রায় 1200 বছর আগের তৈরি বিহারের এই ধ্বংস বিশেষ আমাদেরকে নিয়ে যায় এক সুদূর অতীতে। আর এখানকার প্রতিটি জিনিস আমাদের বারবার মনে করিয়ে দেয় মাটি চাপা এক সভ্যতার কথা। এই পাহাড়পুর বৌদ্ধ বিহার নিয়ে কিছু ইতিহাস আমার জানা ছিল, তাই জানানোর চেষ্টা করলাম। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন। পাহাড়পুরের প্রাচীন সব ইতিহাস এখানে লিপিবদ্ধ করা আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম। জানি ইতিহাস সম্পর্কে জানতে আমার খুব ভালো লাগে, এটা নিয়ে আমার আগ্রহ জাগে। যখন আমার ইতিহাস সাবজেক্টটি পড়তাম তখন আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম। আমার কাছে এই সাবজেক্টটি খুব ভালোই লাগতো। সেই থেকে আমার খুব আগ্রহ ছিল বিভিন্ন দর্শনার্থী স্থান ভ্রমণ করা। সত্যি বলতে পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখতে পেয়ে আমার অসম্ভব ভালো লেগেছিল। এটা আমার পড়ার সাথে সম্পৃক্ত ছিল। ওই সময় সত্যি বলতে আমার এটাও মনে হচ্ছিল যে ইতিহাস পড়ার থেকে দেখার মধ্যে জ্ঞানের তীক্ষ্ণতা বাড়ে বেশি। জন্যই বলে ভ্রমণ পিয়াসু লোক হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিত্বের অধিকারী। আর ইসলামের দৃষ্টিকোণ থেকেও বলা হয়ে থাকে দেশ ভ্রমণ করা সুন্নত। দেশ ভ্রমণ করলে দৃষ্টি খোলে, ব্রেনও শার্প হয়। এটা হচ্ছে বৌদ্ধ বিহার থেকে বাহিরের পথ। বৌদ্ধ বিহার থেকে আমাদের বাঁশি ফু ফু দিতে দিতে বের করে দিল। আর সেখান থেকে আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে যাওয়ার কারণ ছিল সন্ধ্যা হয়ে গিয়েছিল আর টাইম ছিল স্ন্যাক্স এর। তাই আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু স্ন্যাক্স এর আইটেম দেখছিলাম। মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, চাউমিন, চিকেন চাউমিন, স্পেশাল চিকেন চাউমিন,
চিকেন কর্ন স্যুপ, স্পেশাল চিকেন কর্ন স্যুপ, চিকেন স্যান্ডউইচ, চিকেন বার্গার, সবার প্রিয় ফুচকা, শাহি মোরগ পোলাও আর ছিল মোমো। আমরা মেনু থেকে সিলেক্ট করলাম ফুচকা আর হচ্ছে চিকেন ফ্রাই। ফুচকার লুকটাও ভালো ছিল আর টেস্টটাও মাশাআল্লাহ ভালোই ছিল, কিন্তু যে চিকেন ফ্রাইটা নিয়েছিলাম সেটা একদমই বাজে ছিল। মনে হচ্ছিল আগের করা ছিল, ওইটা গরম করে দিয়ে দেওয়া হয়েছিল, মানে টেস্টটা খুবই বাজে ছিল। আমরা সবাই তো সবারটা শেষও করতে পারিনি, এইভাবে রেখে চলে আসছিলাম। ফ্রাই খেতে না পেরে আমরা সবাই মিলে গিয়ে আইসক্রিম নিয়ে নিলাম যার যার পছন্দ মতো। তো ওইখান থেকে আমার ভালো লেগেছিল পোলারের যে ক্ষীরটা ছিল সেটা। এখন মনে হচ্ছিল সব খাবার থেকে আমরা আইসক্রিমটাকেই বেশি এনজয় করেছিলাম। রেস্টুরেন্ট থেকে বের হতে প্রায় রাত হয়ে গিয়েছিল আর অলরেডি সবাই চলে গিয়েছে। দিনের বেলা প্রকৃতি যতটা সুন্দর, রাতের বেলা ততটাই ভয়ঙ্কর। এর বেলা এখানে যে গাছগাছালি গুলো খুব সুন্দর লাগছিল, এখন এত ভয় লাগতেছিল। আমি দৌড়ে দৌড়ে সবার আগে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে পিছনে থাকলেই মনে হয় কিছু ধরবে, এরকম লাগতেছিল। পর আমরা সবাই মিলে সেখান থেকে এক্সিট নিয়ে নিলাম। এখান থেকে বের হয়ে আমরা সরাসরি সবাই গিয়ে গাড়িতে বসে পড়লাম। যেহেতু দূর নয়, 20 কিলোমিটার, তো গাড়িতে উঠতে না উঠতেই মনে হয় যে বাসায় চলে গেলাম। जैसे चमके चांद के पास सितारा। बोले छोड़िया बोले कंगना, हो गया तेरे साजना, तेरे मुझे नहीं लगता है मर जावा। चले जा चले जा चले जा। গাড়িতে উঠে বসতে না বসতেই মনে হয় যে আমরা চলে আসলাম, এরকমই লাগছিল। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা বাসায় চলে আসলাম। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আপনারা আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন, এবং যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিওর আপডেট আপনার কাছে চলে যায়। কেন জানি না বাচ্চা কোম্পানি আমার পিছুই ছাড়তে চায় না। আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ওরা বাসায় অপেক্ষা করছিল আমরা কখন আসবো, ওদের সাথে গল্প করব। দেন ড্রেস চেঞ্জ করার কথা বলে ওদের থেকে একটু পিছু ছাড়িয়ে নিলাম। ভিডিওটি কয়েক মাস আগের, কিন্তু
আমার কাছে মনে হয় এই তো সেদিন ঘুরে আসলাম। ভালো লাগা মুহূর্তগুলো আসলে কখনোই পুরনো হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।